আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আপনারা শুনছেন ওসমানী সাম্রাজ্যের শাসকদের গোপনীয় বা অজানা রহস্যজনক অধ্যায় সুলতান দ্বিতীয় মুরাদ শাসনামল 1421 থেকে 1451 খ্রিস্টাব্দ। দ্বিতীয় মুরাদের সময়ে আরবি ফার্সি ভাষার প্রচুর বই পুস্তক তুর্কি ভাষায় অনুদিত হয়। তুর্কি সাহিত্য শীর্ষ চূড়ায় আরোহণ করে তার শাসনকালটি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খলিল ইরানচিক সুলতান দ্বিতীয় মুরাদের দৈহিক বর্ণনা এসেছে তিনি ছিলেন পেশিবহুল দেহের অধিকারী, গোলাকার চেহারা, প্রশস্ত সিনা, নীলাভ চোখ ও মেহেদিরাঙ্গা নারীর প্রেমে সুশ্রী মুখাবয়ব ছিল তাকে বিখ্যাত পর্যটক বার্টেনডন ডিলা ব্রোকার আদি এডিনে 1432 খ্রিস্টাব্দে অর্থাৎ সুলতান মোহাম্মদ খান আল ফাতির জন্মের বছর এসেছেন এবং তার বর্ণনা দিয়েছেন এভাবে: তিনি ছিলেন হৃষ্টপুষ্ট মানুষ, খর্বকায়, গোলগাল চেহারা, দেখতে তাতারিদের মতো, বাদামি চামড়া, চোখ জোড়া কিছুটা ছোট, চোয়ালের হাড় জোড়া চোখে পড়ার মতো ভাসানো, সবাসদের সাথে দরাজ গলায় কথা বলতে শুনেছি। দ্বিতীয় মুরাদের শাসনকাল থেকে আমরা সুলতানি ঘরানার বিনোদনের নজির দেখতে পাই। এ সময় বাদ্যবাজনা ও কাব্যের আসর জমতে শুরু করে। শিল্পগোষ্ঠীর জন্য, বিশেষ করে বাজনা বাদক ও কবিদের জন্য আলাদা সুযোগ সুবিধা চালু হয়, যা এই সংস্কৃতির কয়েক যুগ পর্যন্ত অব্যাহত রাখে। বাদ্য ও কাব্য সংস্কৃতির প্রতি দ্বিতীয় মুরাদের অনুরাগ তার হাতে শুরু হওয়া এই বিনোদনের অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ডাক বার্গোনিয়ার উপদেষ্টা পেটেন্ডো ডিলু প্রক্রিয়ার তার সাক্ষ্য থেকে জানা যায় 1433 সালে এডিনে প্রাসাদে বাদক কবিদলের আবির্ভাব ঘটে। সেইবার তিনি বাদক কবিদলের পরিবেশিত সাহসিকতার গান উপভোগ করেন। পুরো শাসনকাল জুড়ে দুইবার পুত্রের জন্য সিংহাসন ছেড়ে দেওয়া ছাড়া বাকি 30 বছরের শাসনকালে পৃথিবীর নানান প্রান্ত থেকে বাদক দলের প্রাসাদে বীর করতে শুরু করে। উদাহরণস্বরূপ প্রাচ্যের বিখ্যাত পার্সিয়ান সুর সম্রাট আব্দুল কাদের মির্গি তার সুরবিদ্যার উপর লিখিত মাক্কাসিদুল আলহান গ্রন্থটি দ্বিতীয় মুরাদের জন্য উপহার পাঠান। গ্রন্থটি এখনও তোপকাপি জাদুঘরে ইরওয়ান প্রাঙ্গণে সংরক্ষিত আছে। অসুস্থতার দরুন ছেলে ওরহানের জন্য গাজী ওসমানের সিংহাসন ছেড়ে দেওয়ার ঘটনা বাদ দিলে আমরা দেখতে পাই দ্বিতীয় মুরাদি একমাত্র ওসমানীর প্রথম সুলতান যিনি স্বেচ্ছায় অন্য কারোর জন্য সিংহাসন ছেড়ে দেওয়ার দলিলে স্বাক্ষর করেন। তিনি তার পুত্র মুহাম্মদের জন্য দুইবার ক্ষমতা থেকে পদত্যাগ করেন। এই কারণে তিনি ওসমানীয় শাসক গোষ্ঠীর মধ্যে বিরল সম্মানের অধিকার হইয়াছেন। সামনে আমরা দেখব প্রথম মুস্তফা একই নজির স্থাপন করেছিলেন, তবে বলা বাহুল্য তার সিংহাসন ত্যাগ ছিল অসুস্থতার কারণে। কবির ফালকিয়িন বলেন, তার পোশাক পরিচ্ছদ ছিল তার সম্মানিত পুরুষদের মতোই। পিতৃপুরুষের প্রচলিত পোশাকৃতি পরিবর্তন করা ছিল জরুরি মনে করতেন না ফরাসি পর্যটক ব্রেন্ডন ডিলি ব্রুকের, যিনি দ্বিতীয় মুরাদের সাক্ষাৎ লাভের সুযোগ পান। তার সুস্বাস্থ্যের সামনে তার বিবরণ হলো তিনি পশমি ও মখমলের পাতলা লাল জামা গায়ে দিতেন, পশমি টুপির উপর পাগড়ি পরতেন আর পশমি সিংহাসন বসতেন। মোহাম্মদ আল ফাতির শাসনামলের আগ পর্যন্ত সকল ওসমানী সুলতান পশমি টুপির ব্যবহার করতেন। বোরসায় থাকাকালীন দ্বিতীয় মুরাদের আসরগুলো গন্ধকপূর্ণ জলাধার বিশিষ্ট হতো। আসরে জমে উঠত গান, বাজনা আর নৃত্য। ডালিমের শরবত আর উন্নত জাতের ছাগলের বোনা দিয়ে আপ্যায়ন চলত ভোর পর্যন্ত। ওসমানী সুলতানদের মধ্যে দ্বিতীয় মুরাদ কাব্য রচনাকে প্রথম পেশা রূপদান করেন। তার নিজের কাব্য তিনি শিল্পী মুরাদি ছদ্মনাম ব্যবহার করে পছন্দ করতেন। লতিফির বদনামচার তথ্য অনুযায়ী তিনি নিজে আবৃত্তি করতেন খুব কম, তবে সপ্তাহে 2 বার অনুষ্ঠিত হওয়া কবিতার আসরে তিনি খুব মনোযোগ দিয়ে আবৃত্তি শুনতেন বা মূল্যায়ন করতেন। আসরে কবিগোষ্ঠী, ওলামা, হযরতগণ উপস্থিত থাকতেন। এছাড়া আলোচনা নির্ধারণ করে প্রতি সপ্তাহে একবার বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হতো। তার সময়ে কবিদের জন্য নির্দিষ্ট বেতন ভাতা চালু হয়। এই উৎসাহমূলক মাইনে খলিফা সুলাইমান কারণী শাসনামল অবধি প্রায় 1 যুগ চলমান ছিল। পরবর্তীকালে প্রধান ওজির রুস্তম পাশা এর অপকারিতা লক্ষ্য করে এই প্রথা আরোহিত করেন বা এই আইন উঠিয়ে নেন 1544। ওসমানী কাব্য জগতের এক প্রথিতযশা কবি শাহী বেগ সুলতান মুরাদের সেই অবদানের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ওসমানী বংশধারায় সুলতান মুরাদকে ডাকা হয় আবুল খায়ের বা কল্যাণের বাহক। যে সুলতান কল্যাণের ফোয়ারা ছুটিয়েছিলেন তার জন্য এমন নানা রকম আশ্চর্যের কিছু নয়। তিনি এমন এক সুলতান ছিলেন অলঙ্কারপূর্ণ, বুদ্ধিভিত্তিক, ছন্দ ও কাব্য চয়ন যার নাদার্পণে ছিল। তিনি অনেক সময় নিজের মনের অনুভূতি অপকটে কাব্য দিয়ে প্রকাশ করতেন। এখানে তার রচিত একটি প্রেম কাব্য তুলে ধরা হলো। কাল রাতে প্রিয়াকে দেখলাম, আত্মার রূপে সেই অসুস্থ, তার উদর দেখেছি আত্মার আচর, তার অসুস্থ ঠোঁটে আমি আমার ঠোঁট দিলাম সপে, এটাই আমার চিকিৎসা, স্নেহ হৃদয়ের ডাক্তার। হে বন্ধু, এদিন হলো রূপসীদের অভয়ারণ্য, বোরসাতে লাসময়ীদের আনাগোনা আছে। গতরাতে আমি কাবলুজায় গলে গেছি জানো, যখন দেখলাম এক লাবণ্যময়ী খিলখিলিয়ে হাসছে। হে মুরাদি, আমার সালতানাত দিগদিগন্তে, কিন্তু আমি বন্দী হয়ে গেছি লালনার চোখের বেনিতে। শেষ পঙ্ক্তিতে সালতানাত
দিক দিগন্তে শব্দ উচ্চারণটির দিক লক্ষ্য করুন। এই পরিভাষাটি আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে আমরা লিখিত এক বইয়ে মোহাম্মদ আল ফাতির বৈশ্বিক আধিপত্য বোঝাতে আমি এই কথাটি ব্যবহার করেছি। বেশ কিছু গ্রন্থ দ্বিতীয় মুরাদকে প্রজ্ঞাবান সুলতান বলে অভিহিত করেছেন। ছেলের জন্য সিংহাসন ছেড়ে দেওয়ার মতো পরিপক্ক ও সুবিদিত সিদ্ধান্ত নেওয়ার কারণ তার শাসনকাল ওসমানী সাহিত্য সংস্কৃতির এক অনন্য উচ্চতায় সাক্ষী হইয়াছে। বিশেষত রাজনৈতিক দর্শন জগতে অভূতপূর্ব সাফল্য রয়েছে। এসব আকস্মাত ঘটে যায়নি, বরং এর পেছনে কাজ করেছে সচেতন তৎপরতা। পূর্বলক্ষিত ইবনে আরব শাহ থেকে দীক্ষা লাভ করেছিল, যিনি ছিলেন তৎকালীন ক্ষণজন্মা ওলামাদের একজন। এমন একজন ব্যক্তির কাছে সান্নিধ্য সহ জ্ঞান অর্জন করাটা সহজ বিষয় নয়। একই সময়ে তার শাসনকাল ইতিহাসের একটি সভ্যতার গ্রন্থের বিপ্লব দেখতে পেয়েছে। অনেকগুলো সূত্র বলছে তার নিজস্ব লাইব্রেরি ছিল। মহামূল্যবান গ্রন্থসমূহের অনুলিপি তৈরিতে তিনি অসামান্য অবদান রেখেছেন। এখানে লক্ষণীয় ব্যাপার হলো, এত কিছুর পেছনে তার সতর্ক ও চৌকস মেধার ভূমিকা অনস্বীকার্য। দেখা গেছে জাতিগত ও প্রাচীন ধর্মীয় আন্তঃসম্পর্ক স্থাপনে তার তাগিদ ছিল অপরিসীম, এবং এই বিষয়ে লেখালেখি ও গ্রন্থ রচনার পেছনে যে সামাজিক ও রাজনৈতিক লাভ ছিল তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি প্রাচ্যের রাজনৈতিক সাহিত্য ও গ্রন্থাদির প্রতি গুরুত্বের সাথে মনোযোগ দেন। এই বিষয়টি ক্ষমতাসীন পরিবারটিকে সাম্রাজ্য সৃষ্টির অনুপ্রেরণা যোগায়। ইসলামী খিলাফত ব্যবস্থা তার সময়ের সেরা সাহিত্যিক আহমদ মিরজিমিককে কাবুসনামা অনুবাদ করার দায়িত্ব দেওয়ার প্রমাণ। তার সাহিত্য সংস্কৃতির প্রতি তার গুরুত্ব কতটা গভীর ছিল, এমনকি গ্রন্থ প্রস্তুত করার পর পাঠোদ্ধার করতে ব্যাগ পেতে তৃতীয়বার অনুবাদ করার নির্দেশ দিতেন, এবং আহমদ মিরজিমিকের কাছে বোধগম্য সাবলীল তুর্কি ভাষায় তা অনুবাদ করার অনুরোধ জানান। এছাড়া বিখ্যাত বই বদর দিলশাদ, যা পরে মুরাদনামা নামে পরিচিতি পেয়েছে, তার দুর্বলতা বা জঞ্জালমুক্ত সাহিত্য ভাণ্ডার হওয়ার পাশাপাশি ওসমানী সাম্রাজ্য ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নানাবিধ উপদেশ পরিপূর্ণ। এবার আসা যাক তার বিভিন্ন দিনী তরিকতের সাথে সম্পৃক্ততার ব্যাপারে। তার সময়ে উসমানীয়দের মধ্যে জাইনিয়া তরিকতের পাশাপাশি মৌলভী তরিকতের প্রভাবশালী ছিল। হাজী বৈরম আলীর সাথে তার ঘনিষ্ঠ ছিল। বৈরমী দরবেশের উপর থেকে কর মওকুফ করার ফলে এই সকল তরিকতগুলো আনাতোলিয়ার রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। 1435 থেকে 1458 সাল পর্যন্ত উসমানীয়দের কাছে বন্দী থাকা ফ্রি গ্রেগরিয়াস ডি হ্যাঙ্গেরির কাছ থেকে দেখে জানিয়েছেন, দ্বিতীয় মুরাদের সাথে দরবেশদের গভীর ঘনিষ্ঠতা ছিল। মৃত্যুর 5 বছর পূর্বে দ্বিতীয় মুরাদ তার ওসিয়ত জানিয়ে রেখেছিলেন। তার সময়ের ওলামা হযরতের কাছ তা সত্যায়ন করে রেখেছিলেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে তার দাফন কাফনের খরচ নিতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। তার লাল ইয়াকুত পাথর বিশিষ্ট আংটি ও হীরার আংটি বিক্রি করে দাফন কাফনের ব্যবস্থা যেন করা হয়। বিক্রি হাতে দেরি হলে যেন বন্ধ রেখে হলেও দাফন কাফনের ব্যবস্থা করা হয়, যেন সেই মর্মে নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও ওসিয়ত করে যান তার কবর যেন ছাদবিহীন ও গম্বুজবিহীন খোলামেলা করা হয়। বড় বড় সুলতানদের কবরের উপরে যেভাবে স্থাপনা তৈরি করা হয়, এমনটা আমার কবরে করো না। কবরের চারপাশে দেয়াল ছাড়া আর কিছুই যেন নির্মাণ করা না হয়। সাথ দিও না যেন আল্লাহর রহমতের বৃষ্টি আমার উপরে বর্ষিত হয়। ওসিয়ত অনুসারে বোরসায় অবস্থিত মুরাদিয়া কলেজ প্রাঙ্গণে তার কবর উন্মুক্ত রাখা হয়েছে। বিখ্যাত কিছু ঐতিহাসিকদের বয়ানে সুলতান মুরাদের মূল্যায়ন। আল্লাহ আমিন সাখাবী রহিমাহুল্লাহ বলেন, তিনি রোম ভূখণ্ড যারা আনাতোলিয়া ও পূর্ব ইউরোপীয় উদ্দেশ্য শ্রেষ্ঠতম শাসকে পরিণত হয়েছিলেন। আল্লাহ তাআলা তার হাতে বনু আসফারের ইউরোপীয় খ্রিস্টানদের এক বিখ্যাত শাসক বার্না যুদ্ধে নিহত পোল্যান্ড ও হাঙ্গেরির রাজা তৃতীয় ভ্লাদিস্লাভ ধ্বংস করেছিলেন। জার্মান ঐতিহাসিক হ্যান্স কিসলিং তার সম্পর্কে বলেন, দ্বিতীয় মুরাদের শাসনের মাধ্যমে ওসমানী সালতানাত একজন শক্তিশালী ও দৃঢ়প্রত্যয়ী শাসক লাভ করে। একই সঙ্গে তিনি ছিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্ত ও শান্তিপূর্ণ সংস্কার প্রতিষ্ঠার আগ্রহী। যুদ্ধবিগ্রহ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল না। তার দৃষ্টিতে যুদ্ধ ছিল এমন মন্দ কাজ যা এড়ানো যায় না। বিখ্যাত বাইজেন্টাইন ঐতিহাসিক জর্জ ফ্রান্সিস দ্বিতীয় মুরাদের শাসনকাল সম্পর্কে তিনি বলেন, তিনি ছিলেন সুলতানের সমকালীন একজন ব্যক্তিত্ব। দ্বিতীয় মুরাদ সুশাসন, ন্যায় বিচার চর্চায় অনন্য ছিলেন এবং গ্রিক সম্রাটদের শাসনের অধীনে ছড়িয়ে পড়া নিপীড়নমূলক সীমালঙ্ঘনের সংস্কারের বিষয়ে যত্নবান ছিলেন। তার অধীনস্থ প্রশাসন, সেনাপতি ও বিচারকদেরকেও খ্রিস্টান জনসাধারণের উপর অবিচার করলে তিনি তাকে কঠিন শাস্তি দিতেন। এই ছিল সুলতান দ্বিতীয় মুরাদের মহান ব্যক্তিত্বের কিছু নমুনা।